আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, আজকে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিক্রেট মিশনে ভারতের সেনাবাহিনীর 3জন প্রতিনিধি বাংলাদেশ সফরে গেছিলেন। 14 অক্টোবর থেকে 16 অক্টোবর এই সময়কালটা তারা বাংলাদেশে থাকার কথা থাকলেও পরবর্তীকালে জরুরিকালীন কোনো মিটিং এর জন্য তাদের এই যে থাকার বিষয়টি একদিন বর্ধিত করা হয়। অর্থাৎ 14 থেকে 17 তারিখ অবধি বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনীর 3জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য গেছিলেন, যা নিয়ে এখন ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু চর্চা হতে শুরু করেছে। ভারতের পত্রিকা নর্থ ইস্ট নিউজ এ খবর প্রথমে সামনে আনে এবং এরপর বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ডকুমেন্ট সামনে আনা হয়, যেখানে ভারত সফরে মানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সফরে আসার এই বিষয়টা নাকি ঠিক হয়ে গেছিল 9 অক্টোবর 2025। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে আগে থেকে জানানো হয়েছিল যে ভারতের 3জন সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সের প্রতিনিধি ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন এবং সেখানে তারা একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং করেন। কাদের সঙ্গে মিটিং হয়েছে আমি নিঃসন্দেহে আপনাদের জানাবো, কিন্তু সব মিলিয়ে এমন একটা সময় ভারতের সেনাবাহিনী অবশেষে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়লো অ্যাকশনে, তা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতো উত্তাল। জুলাই সনদ প্রকাশকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস বিরোধী আন্দোলন সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। এমনকি মোহাম্মদ ইউনূসের একদা ঘনিষ্ঠ ছাত্র নেতারা সেই জুলাই সনদ অনুষ্ঠানকে বয়কট করে। পুলিশ নির্বিচারে গুলি চালাতে বাধ্য হয় বিক্ষোভকারীদের উপর। ভারত সরকার এই পুরো বিষয়টায় মুখে কুলু পাঠলেও বাংলাদেশ যে নিজস্ব ইন্টারনাল পলিটিক্স এবং গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, তা কিন্তু এখন আন্তর্জাতিক স্তর পরিষ্কারভাবে বুঝতে পারছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, বাংলাদেশে এখন ভয়াবহ এক বিস্ফোরণের ছক কষা হয়েছে মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে। মানে একের পর এক খবর আমাদের সামনে উঠে আসছে, যা কিন্তু রীতিমতো চমকে দিচ্ছে আমাদের প্রতি মুহূর্তে। শেষ 1 বছর ধরে বাংলাদেশের এই অধঃপতন আন্তর্জাতিক স্তরকে তো ভাবাচ্ছেই, উল্টে আজকে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে যে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলছে তার বলার অপেক্ষা রাখে না। খবরে প্রকাশিত হয়েছে 14 অক্টোবর ভারত থেকে একটি হাই ভোল্টেজ ইন্টেলিজেন্স আর্মি টিম, যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং, তিনি নেতৃত্বে ছিলেন। সেই টিমটি গভীর রাতে গোপন বৈঠক করতে বাংলাদেশে যান এবং প্রথমে তিনি ভারতের হাই কমিশনার, যিনি বাংলাদেশে এই মুহূর্তে পোস্টেড, সেই প্রণয় ভার্মার সঙ্গে একটি মিটিং করেন। লাঞ্চ হয় এবং সেই লাঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার পবন কুমার বেদি এবং এই লাঞ্চটি হয়েছিল বাড়িধারা কমপ্লেক্সে। এই লাঞ্চের পর বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ হায়ার অফিসিয়ালদের সঙ্গে মিটিং করেন ভারতের এই ইন্টেলিজেন্স এবং মিলিটারি টিম। কাদের কাদের সঙ্গে মিটিং হয়েছে? প্রথম মিটিংটি হয় বাংলাদেশ সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনার সঙ্গে। পরবর্তীকালে সেই মিটিংটি হয় বাংলাদেশের অপারেশন প্ল্যান অ্যান্ড ইন্টেলিজেন্স ডিরেক্টরদের সঙ্গে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অত্যন্ত সিক্রেটিভ একটি মুভ। এই মুভের আউটকাম কি হবে আমি জানি না, কিন্তু এই মুভটি হয়েছে, তা প্রকাশ হয়েছে এবং যাদের সঙ্গে এই মিটিং হয়েছে তা যে বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারে তারা, তা কিন্তু এক কথায় পরিষ্কার। এবং এরপরে সেনাপ্রধানও কিছু উল্লেখযোগ্য মুভ করেছেন বাংলাদেশে, আমি সেগুলো আপনাদের বলবো। প্রথম মিটিংটি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে, পরের মিটিংটি হয়েছে বাংলাদেশের অপারেশন প্ল্যান অফ ইন্টেলিজেন্স ডিরেক্টরের সঙ্গে, পরবর্তীকালে মিটিংটি হয় জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সঙ্গে, তারপরে মিটিং হয় আর্মি এভিয়েশন দপ্তরের সঙ্গে এবং আরো একটি মিটিং হয়েছে যেখানে আর্মি সাপ্লাই চেন যিনি মেনটেন করেন তার সঙ্গে কিন্তু একটি মিটিং ভারতের এই হাই প্রোফাইল ইন্টেলিজেন্স আর্মি অফিসারদের সঙ্গে এসছে, যা আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এবার এই ঘটনা যখন বাংলাদেশে ঘটলো, তখন বাংলাদেশের সরকার মার্কিন যে দূতাবাস আছে বাংলাদেশে, তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে প্রোটেকশন করতে বাধ্য হলো এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোয়াট সদস্যদের দিয়ে মার্কিন দূতাবাসকে ঘিরে ফেলা হলো। কারণ মার্কিন দূতাবাসকে বড়সড় হামলার ছক করা হয়েছিল বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তার পক্ষ থেকে, সে খবরও সামনে চলে আসে এবং আপনারা শুনলে অবাক হবেন, এই সেনাকর্তাকে নিয়ে এক সময় তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল খোদ আমেরিকা সরকার। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমানে জঙ্গিপনা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে যা তারা নিজেরাই আর কন্ট্রোল করতে পারছে না। এবং আজকে ওই যে যেমন পাকিস্তান করেছে, নিজের দেশের পিওকেতে একের পর এক জঙ্গি ঘাঁটি তৈরি করেছিল ভারতকে উস্কানোর জন্য, আজকে বাংলাদেশ সরকার তাদের দেশের যেরকম জঙ্গিপনা গুলোকে তারা বপন করেছিল, সেই গাছ এখন বড় হয়ে বাংলাদেশ সরকারের বিপক্ষেই বড় সড়ো ফোর্স করার জন্য
উঠে পড়ে লেগেছে। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের একদা প্রাক্তন সেনাকর্তা বর্তমানে শীর্ষ জঙ্গি নেতা মেজর জিয়া এবং তার সঙ্গীরা এই মুহূর্তে ঢাকাতে আছে। এই মেজর জিয়াই চাইছেন এখন বাংলাদেশের দূতাবাসকে, মার্কিন দূতাবাসে বড় সড়ো একটি হামলা করতে। এই মুহূর্তে যদি এই হামলা করা যায় তাহলে দুটো সুফল পাওয়া যাবে। প্রথমত, মেজর জিয়া যে নামটা মানুষের মন থেকে মুছতে বসেছিল সেই নামটা ফিরে আসবে, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবেন উনি। পাশাপাশি সামরিক অভ্যুত্থানের একটা চেষ্টা মেজর জিয়ার বাহিনীর পক্ষ থেকে করা হবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যে পরিষ্কারভাবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তারা ভেঙে পড়েছে, সেইটাকে ইউটিলাইজ করার চেষ্টা করা হচ্ছে মেজর জিয়ার মতো প্রাক্তন সেনাকর্তার পক্ষ থেকে, যিনি এই মুহূর্তে ঢাকাতে আছেন, যার টার্গেটে মার্কিন দূতাবাস, এবং মার্কিন দূতাবাসকে পাহারা দেওয়ার জন্যই বাংলাদেশ সরকার সোয়াট সদস্যদেরও নিয়োগ করলো। 2011 সালে একই রকম কায়দায় বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল মেজর জিয়ার পক্ষ থেকে, যদিও তিনি কিন্তু সে সময় ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীকালে জঙ্গি সংগঠন আল কায়দা, আনসারুল্লাহ ইসলাম, এই সকল সংগঠনের সঙ্গে কিন্তু মেজর জিয়া যুক্ত হয়ে পড়েন। মনে রাখবেন, মেজর জিয়া কিন্তু লেখক অভিজিৎ রায় যখন খুন হন বাংলাদেশে, সেই খুনের প্রধান অভিযুক্ত। এবং শুধু লেখক অভিজিৎ রায় নয়, একাধিক প্রকাশককে তিনি কিন্তু মারেন। জামাতপন্থী, উগ্রবাদী, ইসলামিক এই ভদ্রলোক বলছি কারণ সে সময় তিনি সেনাকর্তা ছিলেন, তার কিন্তু মৃত্যুদণ্ড হয় বাংলাদেশে। এই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত একজন বন্দী এখন মার্কিন দূতাবাসকে ওড়ানোর চেষ্টা করছেন। আমেরিকার বিদেশ দপ্তর থেকে বাংলাদেশ সরকারকে তার বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল, এবং সেই তথ্য দেওয়ার জন্য $50,000 পুরস্কারও ধার্য করে মার্কিন সরকার। এমন একজন ব্যক্তি এই মুহূর্তে ঢাকায় আছেন এবং মার্কিন দূতাবাসকে আক্রমণের পরিকল্পনা করছেন। আর সে সময়ই বাংলাদেশে গিয়ে পৌঁছালেন ভারতের হাই প্রোফাইল ইন্টেলিজেন্স আর্মি অফিসাররা। 14 থেকে 17 তারিখ হাই ভোল্টেজ একের পর এক মিটিং তারা করলেন, এবং মেজর জিয়া পাশাপাশি মার্কিন দূতাবাসকে আক্রমণের পরিকল্পনা তিনি করে গেলেন। অর্থাৎ দুটো ঘটনা বাংলাদেশে শেষ দুদিন ধরে হলো। অন্যদিকে মোহাম্মদ ইউনূস পুরো বিষয়টা থেকে নজর ঘোরানোর জন্য জুলাই সনদের নামে এক ভাওতাবাজি প্রোগ্রাম করলেন, যেই প্রোগ্রামে তার ছাত্র নেতারাই এলো না, কিছু বিক্ষোভকারী এসে আন্দোলন করলেন। সেই আন্দোলনকারীদের উপর আবার লাঠিচার্জ এবং গুলি চালানো হলো বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে। 29শে ডিসেম্বর এই মেজর জিয়া যখন জেলে ছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রাক্তন সেনাকর্তা, তাকে ছাড়ানোর জন্য বাংলাদেশ কোর্টে একটি আবেদন অবধি করা হয়, মৃত্যুদণ্ডের আবেদন রদ করা হয়। এবং এখন যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে গুলশান এভিনিউর 96 নম্বর অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা তৈরি হওয়া গুম কমিশনের অফিসে নিয়মিত যাতায়াত আছে এই মেজর জিয়ার। অর্থাৎ বাংলাদেশ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রাক্তন সেনাকর্তা, যিনি মৃত্যুদণ্ডের অভিযোগে অভিযুক্ত, যিনি একের পর এক খুন করেছেন মুক্তমনা লেখক, সাহিত্যিক এবং মানুষকে, সেই মেজর জিয়া এখন মার্কিন দূতাবাস ওড়ানোর পরিকল্পনা করছে। এই মার্কিন দূতাবাস ওড়ানোর ঘটনা ঠিক দুদিন আগে আমরা কোথায় দেখতে পেয়েছি মনে আছে আপনাদের? পিওকের পাশে র্যাডিকাল ইসলামিস্ট যে গ্রুপ তেহরিক-ই-লেইবাক, তারা কিন্তু করেছিলেন। ইসলামাবাদে যে মার্কিন দূতাবাস ছিল সেটাকে ঘিরে ফেলা হয়েছিল। ইসলামাবাদ মার্চ তারা করেছিলেন কারণ তাদের অভিযোগ ছিল পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছে, ইসরায়েল এবং গাজার এই যুদ্ধে গাজাকে সাপোর্ট করেছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করে পাকিস্তান প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী আসলে ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করেছে। সেই যে তেহরিক-ই-লেইবাক ইসলামিক র্যাডিকাল একটি গ্রুপ, সেই গ্রুপের মতো আচরণ এখন বাংলাদেশে মেজর জিয়ারা করছেন, যারা মার্কিন দূতাবাসকে ওড়াতে চাইছেন। সেনাপ্রধানের সৌদি আরব যাওয়ার কথা ছিল 14ই অক্টোবর। হঠাৎ করে ভারতের সেনাবাহিনীর সদস্যরা যখন বাংলাদেশে যান, তিনি কোনো এক অজানা কারণে সৌদি আরব সফরকে ক্যান্সেল করেন, এবং পরবর্তীকালে ভারতের এই হাই ভোল্টেজ মিটিংকে অ্যাটেন্ড করার পর তিনি দুটো জায়গা ভিজিট করেন, ঠাকুরগাঁও এয়ারবেস এবং লালমনিরহাট এয়ারবেস। এই লালমনিরহাট এয়ারবেস কিন্তু শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের একটি এয়ারবেস, পরিত্যক্ত এয়ারবেস, যেই এয়ারবেস এখন বাংলাদেশ সরকার চেয়েছে চীনের হাতে তুলে দিতে। এবং চীন যদি লালমনিরহাট এয়ারবেসের দায়িত্ব নেয়, তাহলে চীনের মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভেলেন্স সরাসরি চিকেন স্টেক বা শিলিগুড়ি করিডোরের দিকে কড়া নজরদারি করতে পারবে। বাংলাদেশ সরকার কিন্তু ঠিক সেটাই চাইছে। এখন সেনাপ্রধান কি করবেন, কেন লালমনিরহাট এয়ারবেসে গেলেন, কেন ঠাকুরগাঁও এয়ারবেসে গেলেন, সে বিস্তারিত তথ্য আমাদের সামনে আসেনি। তবে এটুকু বোঝা যাচ্ছে বাংলাদেশে কিন্তু ভারতের সেনার ফুটফল পড়তে শুরু করেছে। খেলাটা যতটা সহজ মোহাম্মদ ইউনূস ভেবেছেন, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত মনে হচ্ছে ততটা সহজ নয়।
মার্কিন দূতাবাসের হামলা যদি এই মুহূর্তে মেজর জিয়ারা করতে পারেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প যেমন ছাড়বেন না, ঠিক সেরকম লালমনিরহাট এয়ারবেসকে নিয়ে যদি কোনো পায় তারা ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউনূসরা করেন, ভারতের সেনাবাহিনীও ছাড়বে না। তা কিন্তু কালকে এই সিক্রেট মিশনে যে ঘটনাগুলো ঘটলো পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে। ভারতীয় মেডিসিন বাংলাদেশে কি কাজ করা শুরু করেছে? হঠাৎ চারিদিকে এত নীরবতা কেন? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশ গত 8 অক্টোবর বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট ইস্যুর পর থেকে বাংলাদেশ পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত। তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে, এবং তার পূর্বাভাস মতো বাংলাদেশে অনেক কিছু ঘটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে চাকুরিরত কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এই ওয়ারেন্ট ইস্যুকে কেন্দ্র করে সেনাবাহিনী দ্বিধা বিভক্ত। কেউ বলছেন এটি সেনা আইনে বিচার হবে, কেউ বলছেন আইসিটি আইনে বিচার হবে। ভারতীয় কোনো গণমাধ্যমে এমন খবর এসছে যে গণমাধ্যমগুলো বলছে যে এই যে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কিন্তু না, এটি আরও দীর্ঘ হবে। এবং দীর্ঘ হবে যে 2 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার এক বক্তব্যে বলেছেন যে শুধুমাত্র 25 জন অফিসারই কি সীমিত থাকবেন, এখানে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কিনা। ভারতীয় এক গণমাধ্যম কথাও বলেছে যে 2009 থেকে 2024 পর্যন্ত যতজন সেনাপ্রধান দায়িত্বরত ছিলেন তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে, এবং পাকিস্তানি সহযোগিতায় এবং উপদেষ্টা পরিষদের সহযোগিতায়। যে 25 জন আর্মি অফিসারকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সেই 25 জন আর্মি অফিসারকে কিন্তু এখনো পর্যন্ত, আজকে 8 তারিখে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আজকে 19 তারিখ, আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইসিটি বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। বিষয়টি কিন্তু এখনো অমীমাংসিত আছে। সাধারণ মানুষ মনে করছি যে সবকিছু স্বাভাবিক চলছে, কিন্তু আসলে সবকিছু স্বাভাবিক চলছে না। যদি তাই হয়, ভারতীয় কোনো এক গণমাধ্যম বলেছে যে প্রায় 150 জনের মতো একটা তালিকা আছে আর্মির, এবং এই সংখ্যাটা আরও বাড়তে পারে, আরও বিস্তৃত হতে পারে। এটি একটা বিশাল পরিকল্পনার অংশ হিসেবে এই কাজগুলো করা হতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, সবকিছু একসাথে মিলে যায়। আবার দেখুন, যে সময় সেনাবাহিনীতে এই যে সেনা কর্মকর্তাদের বিচার বিষয়ে অস্থিরতা চলছে, ঠিক সেই সময়ে ভারতীয় আর্মি ইন্টেলিজেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরে এলেন, এবং 14 তারিখে ভারতীয় সেনা কর্মকর্তারা এলেন। 14 থেকে 16 তাদের ভিজিট করবার কথা ছিল, কিন্তু একদিন নাকি অতিরিক্ত ছিলেন। কেউ কেউ বলছেন যে 17 তারিখে তারা গেছেন, বিভিন্ন জন এমনটা বলেছেন। কেন? তারা নাকি বাংলাদেশে জঙ্গি ঘাঁটি নিয়ে কাজ করতে এসেছিলেন, এবং জঙ্গি তৎপরতা নিয়ে কাজ করতে এসেছিলেন, জঙ্গি তৎপরতা রোধ করবার একটা ব্যবস্থা নিতে, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে, সিগন্যাল দিতে যে তোমরা এইভাবে জঙ্গি লালন করছো, তোমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত জঙ্গি লালনে জড়িত, যেভাবে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গি লালন করে। আপনারা দেখেছেন গত মে মাসে পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। বাংলাদেশে ওই পরিস্থিতির দিকে যাচ্ছে। বাংলাদেশে ভারতীয় আর্মি ইন্টেলিজেন্সের কর্মকর্তারা এসে বাংলাদেশ সেনাবাহিনীকে সরেজমিনে দেখিয়ে দিয়েছে যে এই জায়গায় কাজ হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া, এবং করে দেওয়াটা কি মিন করে? ভারত কি সেটি মিন করছে যে পাকিস্তানে যেভাবে একদম টার্গেট করে করে জঙ্গি ঘাঁটিতে হামলা করে গুঁড়িয়ে দিয়েছে, ভারত কি সেই ধরনের কোনো অপারেশনাল প্রস্তুতির জন্য এই ভিজিট করে গেছে? এমনটা কি হতে পারে? বাংলাদেশ এই মুহূর্তে চারপাশে শুনশান নীরবতা। এই নীরবতার পরে একটা সরবতা আসবে বা আসতে পারে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে 25 জন আর্মি অফিসারের ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হচ্ছিল যে এখানে আরো 100 বা 150 আলাপ অ্যারেস্ট করা হবে। আলাপ হতে না হতে ওই মুহূর্তেই 9-10 তারিখের দিকেই
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব আছেন একজন অতি কথক। তিনি একবার বিবৃতি দিয়ে বললেন যে এই 25 জনের বাহিরে আর কাউকে গ্রেপ্তার করা হবে না। গ্রেপ্তার কাকে করা হবে না এটি তো আদালতের সিদ্ধান্ত, কিন্তু আগা বাড়িয়ে তিনি এই কথাটা বললেন কেন? বিষয়খানা কি এমন যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি? এটি কি একটা মাস্টার প্ল্যানের অংশ? এটি ফাঁস হয়ে গেছে, তখন এই ফাঁস হওয়া বার্তাটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন কি যে আর কাউকে গ্রেপ্তার করা হবে না? কিন্তু ভাই, মানুষ তো জেনে গেছে, বাংলাদেশের মানুষ যেমন জেনে গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন, ভারতীয় গণমাধ্যমে খবর এসছে। সব কিছু মিলিয়ে আপনারা যে একটা মাস্টার প্ল্যান করছেন, বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে দেবার একটা পরিকল্পনা করছেন, অন্যদিকে জঙ্গি উত্থানের একটা পরিকল্পনা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি সহযোগিতায়। এটি মনে হয় আর ধামাচাপা দেওয়া সম্ভব নয়। এটি শুধু বাংলাদেশ না, পার্শ্ববর্তী দেশ, যে দেশটির জন্য একটা বাংলাদেশ যদি জঙ্গি আস্তানা হয়ে ওঠে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেই দেশটির জন্য হাজার গুণ নিরাপত্তা থ্রেট বেড়ে যায়। স্বাভাবিকভাবে সেই দেশটি নিরাপত্তার খাতিরে কাউকে খাতির করবে না। সেটি পাশের দেশ হলেও ব্যবস্থা নেবে, যেভাবে পাকিস্তানে ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশেও সেভাবে ব্যবস্থা নেবে। সব কিছু মিলিয়ে একটা গভীর অন্ধকারের মধ্যে আমরা ঢুকেছি। আর এর মধ্যে আরো কি ঘটনা ঘটেছে, গত 14 অক্টোবর মধ্যরাতে হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দূতাবাস রিসার্চ করে দেখেছে যে তাদের এখানে হামলা হতে পারে। দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে এবং দূতাবাস ছবি পর্যন্ত প্রকাশ করেছে যে কারা হামলা করতে পারে। আপনারা মেজর জিয়ার কথা জানেন, যে জিয়া মুক্ত বিহঙ্গের মতো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। এই সব কিছু, সেনাবাহিনীর বিচার, মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার, ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশে আগমন, এই সব কিছু মিলিয়ে একই যোগসূত্রের বাধা। এবং যোগসূত্রটা কি? যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস, বাংলাদেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গি লালন, এবং এই জঙ্গি লালনে প্রধান অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ানোর একটা সিগন্যাল ইতিমধ্যে ভারত দিয়ে দিয়েছে। এবং ভারতীয় সেনাবাহিনী সরেজমিনে এসে জানান দিয়েছে যে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমরা তোমাদের ছেড়ে দেব না। পাকিস্তানের যে পরিণতি করেছি তোমাদেরও সেই পরিণতি করব। কিন্তু আজকে পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু এক নয়। বাংলাদেশে কোনো প্রোটেকশন সিস্টেমই নেই, বাংলাদেশে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। পাকিস্তানে হামলা করলে পাকিস্তান কিছুটা হলেও প্রতিরোধ করবার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু কিচ্ছু করতে পারবে না। আজকে বাংলাদেশে অবস্থাটা এমন হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী আসার ফলে সরকারেরও টনক নড়ে গেছে, এমনকি সেনাবাহিনীও তারাও চিন্তা করছে যে আসলে কি হতে পারে। এই কি হতে পারে থেকে একটা ভীতি ইতিমধ্যে কাজ করা শুরু হয়ে গেছে। ভারত হয়তো আর বসে থাকবে না। আমি গতকালকেও বলেছি যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ভারত গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। এতদিন গত 15 মাস যাবত অনেক সহ্য করেছে, আর হয়তো সহ্য করবে না। এমন হতে পারে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে, যদি এখানেই না ফুল স্টপ টানে ইউনূস সরকার, জঙ্গি দমন যদি না করে, ভারত তাদের দায়িত্ব পালন করবে। যার কারণে আজকে চারিদিকে শুনশান নীরবতা। আগামী 3 দিন পরে, আগামী বুধবার 22 অক্টোবর 25 জন আর্মি অফিসারের যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কোর্টে হাজির করতে হবে। এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তাহলে বুঝুন, এই ঘটনার থেকে বুঝুন যে চারিদিকে একটা শুনশান নীরবতা এবং একটা পরিবর্তনের আভাস কিন্তু সুস্পষ্ট চারিদিকে। আপনি কান পাতলে শুনতে পাবেন, যদি আপনার কান থাকে, চারিদিকে একটা পরিবর্তনের সাউন্ড শোনা যাচ্ছে।